Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় 12। ভেজা তোয়ালেটা বারান্দায় মেলে দিয়ে নিজের শোবার ঘরে ফিরে এলো সে। বিছানার ওপরে রাখা টি-শার্টটা তুলে নিয়ে সেটা গায়ে চাপালো। তারপর গিয়ে বসলো নিজের কম্পিউটার টেবিলটার সামনে। সিপিইউ এর পাওয়ার বাটনটা চেপে দিয়ে অপেক্ষা করতে লাগলো কম্পিউটার চালু হওয়ার। আজ সে বেশ আগেই বাসায় চলে এসেছে। শরীরটা ভালো যাচ্ছে না গতকাল থেকেই। প্রচণ্ড মানসিক চাপে গত এক সপ্তাহ ধরে তার মাথাটা ঘেঁটে আছে। সেই মানসিক চাপ তো কমছেই না, বরং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে গেছে যে শরীরের ওপরেও প্রভাব ফেলতে শুরু করেছে। গতকাল রাতে তো সারা শরীর কাঁপিয়ে জ্বরই এসে গিয়েছিল। আজ সকালের দিকে সেই জ্বর সেরে গেলেও কপালের দুই পাশে এক ধরনের চিনচিনে ব্যথা লেগেই আছে। সেই ব্যথা হঠাৎ হঠাৎ বেড়ে যায়, আবার কিছুক্ষণ পরে কমেও যায়, কিন্তু একেবারে সেরে যাচ্ছে না কিছুতেই। না, যা গেছে তা গেছে, আপন মনে ভাবে সে। ওসব নিয়ে আর চাপ নেওয়া যাবে না। মাথাটাকে অন্যদিকে খাটাতে হবে, এন্টারটেইনমেন্টে ব্যস্ত রাখতে হবে। কম্পিউটার চালু হয়ে গেলে টর ব্রাউজারে ঢুকল সে। সার্চ বারে একটা ওয়েবসাইটের পুরো ঠিকানাটা লিখল। এই ব্রাউজারে কোনো ধরনের হিস্ট্রি সেভ হয় না, তাই অন্যান্য ব্রাউজারে যেমন হিস্ট্রি সেভ হয়ে থাকার কারণে সার্চ বারে কোনো একটা ওয়েবসাইটের, যে ওয়েবসাইটে ওই ব্রাউজার থেকে আগেও প্রবেশ করা হয়েছে, নামের প্রথম বর্ণটা লিখলেই পুরো ঠিকানাটা চলে আসে। এই ব্রাউজারে তেমনটা হয় না, পুরো ঠিকানাটাই লিখতে হয়। যাই হোক, সে সার্চ বারে লেখা ওয়েবসাইটে প্রবেশ করল। নিজের ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করল। তারপর সোজা চলে গেল প্রোফাইলে। নিজের সর্বশেষ কাজটাতে আসা কমেন্টগুলো দেখতে লাগল। কতগুলো কমেন্ট দেখে মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল তার। অ্যামেজিং, ফ্যান্টাস্টিক, awesome as always, awesome, we want more like this। মন্তব্যগুলো দেখে নিজের পিঠ চাপড়ে দিতে ইচ্ছে হলো তার। বাহ, সব পজিটিভ রিভিউ দেখছি। মুহূর্তেই সমস্ত দুশ্চিন্তা, মানসিক চাপ তার মাথা ছেড়ে যেন পালিয়ে গেল। পরের দিকের মন্তব্যগুলো পড়তে লাগল সে। তার মুখে ফুটে ওঠা সন্তুষ্টির হাসিটা ক্রমশ চওড়া হতে লাগল। আনন্দে জ্বলজ্বল করে উঠল তার চোখ জোড়া। তবে প্রথম দিককার মন্তব্যগুলো পড়তে পড়তে তার মুখে ফুটে ওঠা সেই সন্তুষ্টির হাসিটা বেশিক্ষণ স্থায়ী হল না। নিমেষেই উবে গেল শেষের দিকের মন্তব্যগুলো পড়তে গিয়ে। তার চোখে জ্বলে ওঠা আনন্দের শিখাটা দপ করে নিভে গেল। সমস্ত মুখমণ্ডল যেন ছেয়ে গেল কালো মেঘে। আবার বাড়তে শুরু করল মাথার সেই চিনচিনে ব্যথাটা। নাথিং ডিও, বুলশিট, ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ টাইম, ওল্ড ওয়াইন ইন নিউ বটল। শেষের দিকের সবগুলো কমেন্টে ঘুরে ফিরে এই একই কথা। এক জিনিস আর কত, আমরা নতুন কিছু চাই। এইসব মন্তব্য পড়তে পড়তে একটা পর্যায়ে মেজাজ আরও খারাপ হয়ে গেল তার। এর আগের কাজেও এ ধরনের কিছু মন্তব্য এসেছিল। সেই মন্তব্যগুলো দেখেই নতুন কিছু করার একটা চেষ্টা চালিয়েছিল সে। সেই চেষ্টার পর থেকেই তার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে তা যদি এরা বুঝত। মাথা ব্যথাটা ক্রমশ বাড়ছে তার। না, এইসব আজে বাজে কমেন্ট এখন আর পড়া যাবে না, মনে মনে ভাবল সে। মানসিক চাপ কমানো দরকার। দেখি হোম পেজে গিয়ে অন্য কারো নতুন কোনো কাজ এসেছে কিনা। হোম পেজে চলে গেল সে। নিচে নামতে লাগলো আকর্ষণীয় আর মশলাদার কিছুর খোঁজে। এর মধ্যেই বাগড়া দিয়ে বসল তার মোবাইল ফোনের রিংটোন। বিরক্ত হয়ে সেদিকে তাকালো সে। বাসায় ফিরে গোসলে যাবার আগে সে নিজের পরনের প্যান্টটা খুলে ঝুলিয়ে রেখে গিয়েছিল শোবার ঘরের দরজার সাথে লাগানো হ্যাঙ্গারে। প্যান্টের পকেট থেকে মোবাইল ফোনটা আর বের করা হয়নি। সেখান থেকেই বেজে চলেছে ফোনটা। এই অসময়ে আবার। অধ্যায় 13। কেরানীগঞ্জ থেকে ফেরার পথে তেমন যানজট না থাকায় ৮ ঘণ্টার মধ্যেই ডিবি হেডকোয়ার্টারে এসে পৌঁছেছে রায়হান এবং বাপ্পাদিত্য। এর কিছুক্ষণ বাদেই এসে পৌঁছেছে বাদল, সাজ্জাদ এবং রাহাত। সরাসরি এসিডিবির অফিস রুমেই চলে এসেছিল তারা।
রায়হান সর্বপ্রথম বাদলের কাছে তার কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে বাদল জানায় যে সবুজের ব্যাপারে নতুন কোনো তথ্য তার হাতে আসেনি। এও জানায় যে সে তার খোঁচর মন্টুকে সৌরভ তরফদার আর মজনুর ছবিটা আরও ঘণ্টা দুয়েক আগেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে। মন্টু বলেছে যে পাকা খবর পাওয়া মাত্রই জানাবে তাকে। এরপর সাজ্জাদ এবং রাহাতের কাছে তাদের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইল রায়হান। তারা জানালো স্কুলে কারো কারো দেয়া তথ্য যাচাই করা সম্ভব হয়নি, আর যাদের দেয়া তথ্য যাচাই করা সম্ভব হয়েছে তাদের প্রত্যেকেরই দেয়া তথ্যই সঠিক। যেমন স্কুলের পাশের রেস্টুরেন্টটা থেকে জানা গেছে যে স্কুলের ভেতরে গণ্ডগোল শুরু হওয়ার আগে শ্যামল দাস আর পরিমল মণ্ডল সত্যি সত্যিই ওই রেস্টুরেন্টে সকালে নাস্তা করছিলেন। গণ্ডগোলের শব্দ শুনতে পাওয়া মাত্রই তারা নাস্তা ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে দৌড়ে স্কুলের ভেতরে চলে গিয়েছিলেন। রেস্টুরেন্টের বিল অবশ্য পরে এসে মিটিয়ে দিয়ে গিয়েছিলেন। এছাড়াও বাড্ডা জেনারেল হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে যে সাইমা খন্দকারের ছেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সেখানে ভর্তি ছিল এবং সাইমা খন্দকার ওই সময়টাই তাকে নিয়ে ব্যাপক দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন। অর্থাৎ ভদ্রমহিলা নিজের ছুটিতে থাকার কারণ হিসেবে সত্যি কথাই বলেছেন। এরপর রায়হান সিদ্দিকীর নির্দেশে সাজ্জাদ বিআইডব্লিউটিএ থেকে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ১০ জন ফ্রগম্যানের একটা দল নিয়ে চলে গেছে কেরানীগঞ্জে। উদ্দেশ্য, যেই ইটটা দিয়ে খুনি সবুজের মাথায় বারংবার আঘাত করে তাকে খুন করেছে ধলেশ্বরীর পানির নিচে তার খোঁজ করা। রাহাত গেছে কেনাকাটা.com নামের একটা অনলাইন শপের অফিসে, সেখানকার সবাইকে জিজ্ঞাসাবাদ করতে। রেহনুমা আক্তার রানু সেখানে এক্সিকিউটিভ ম্যানেজার হিসেবে চাকরি নিয়েছিলেন। খুব বেশি দিন হয়নি ভদ্রমহিলা চাকরিটাতে ঢুকেছিলেন। কিন্তু তাতে কি, কোথাও শত্রু তৈরি হতে খুব বেশি সময় লাগে না। কে জানে কেনাকাটা.com-এর অফিসে রানুর কোনো শত্রু তৈরি হয়ে গিয়েছিল কিনা এই অল্প কদিনেই। বাদলকে দিয়ে কেরানীগঞ্জের ক্রাইম সিনে পাওয়া ক্লোরোফর্মের শিশিটা ফরেন্সিক বিভাগে পাঠিয়েছে রায়হান। সে জানে প্রস্রাবের মাঝে গড়াগড়ি খাওয়া ওই শিশি থেকে খুনির হাতের ছাপ উদ্ধার করতে পারার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবুও অমূল্য রতনের খোঁজে ছাই উড়িয়ে দেখায় বিশ্বাসী সে। যদি একটা আঙুলের ছাপও পাওয়া যায় তাতেও লাভ আছে। এই মুহূর্তে এসি রায়হান সিদ্দিকী বসে আছে ডিবির ইন্টারোগেশন রুমের ঠিক মাঝখানে বসানো টেবিলটার এক পাশের চেয়ারে। তার পেছনে দাঁড়িয়ে আছে সাব ইন্সপেক্টর বাপ্পাদিত্য, আর টেবিলের উল্টো পাশের চেয়ারে বসে আছে হাসনাত আহমেদ জয়, রেহনুমা আক্তার রানুর ছোট ভাই। অল্প কিছুক্ষণ আগেই ডিবি অফিসে এসে পৌঁছেছে সে। জয় চুপচাপ বসে মাথা নিচু করে মেঝের দিকে তাকিয়েছিল জয়। রায়হানের ডাকে মাথা তুলে তাকালো। তার ছাইয়ের মতো ফ্যাকাশে মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখের নিচে কালি পড়ে গেছে রাত জাগার তরুণ। সেই চোখে শূন্য দৃষ্টি গিয়ে রায়হান সিদ্দিকের দিকে তাকিয়ে রইল সে। তার বয়স মাত্র ২৯ বছর হলেও তার চেহারা দেখে মনে হচ্ছে গত এক সপ্তাহে তার বয়স ৪০ পেরিয়ে গেছে। রায়হান অত্যন্ত কোমল স্বরে প্রশ্ন করল, কেমন আছেন? স্যালস্যাল করে কয়েক মুহূর্ত রায়হানের দিকে তাকিয়ে রইল সে। এরপর মলিন স্বরে বলল, আমার কি ভালো থাকার কথা স্যার? ২ বছর আগে ঢাকায় আসার সময় লঞ্চডুবিতে বাবা আর মা দুজনেই মারা গিয়েছিলেন। তারপর থেকে আমার আপন বলতে আপাই ছিলেন। এখন তো সেও নেই, সবাই মিলে মেরে ফেলল আপাকে। কথাগুলো বলতে বলতে চোখ জোড়া টলমল করে উঠল তার। উই আর এক্সট্রিমলি সরি জয়। রানুর ছোট ভাইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল রায়হান। আপনার বোনকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাকে অন্তত বিচার পাইয়ে দিতে পারবো আশা করি। তার কেসটা এখন আমরা তদন্ত করছি। আপনার বোনের মৃত্যুর জন্য যে দায়ী, আশা করছি খুব শীঘ্রই তাকে ধরে ফেলতে পারবো আমরা। তদন্ত তো বাড্ডা থানার পুলিশও করছিল। হঠাৎ করেই উত্তেজিত হয়ে উঠল জয়। রায়হানের পেছনে দাঁড়ানো বাপ্পাদিত্যকে দেখিয়ে সে বলল, যতবার আমি তাদের তদন্তের আপডেট জানতে গিয়েছি একমাত্র উনি বাদে ওই থানার বাকি সবাই আমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছে প্রত্যেকবার। ওসি সাহেব তো একবার বলেই বসেছেন, আমাদের হাতে তো আরও অনেক গুরুত্বপূর্ণ কেস আছে। আপনার যদি এত তাড়া থাকে তবে নিজেই খুঁজে বের করুন গিয়ে সবুজকে।
তখন একবার মনে হয়েছিল যে আমার ব্যাংক অ্যাকাউন্টে আপার দেনমোহরের যেই টাকাটা আছে তার পুরোটাই তুলে ওনাকে দিয়ে দিই, তাহলে হয়তো আমার বোনের কেসটাও গুরুত্বপূর্ণ মনে হবে ওনার কাছে। কিন্তু পরে ভেবে দেখলাম ওই টাকাটা যদি খরচ করে ফেলি তাহলে আমার ভাগ্নিটার ফিউচারে কি হবে? আমি করি ছোটখাটো একটা চাকরি, সেখান থেকে যা বেতন পাই তা দিয়ে আমি নিজে চলতেই হিমশিম খেয়ে যাই, সেখানে আমার ভাগ্নিটাকে দুবেলা খাওয়াবই বা কি করে, হাই স্কুলে পড়াবই বা কি করে? একটা দীর্ঘশ্বাস ফেলল রায়হান। আপনার ভাগ্নি কেমন আছে? এটা একটু পরপরই মাকে খোঁজে স্যার, খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে থাকে। ফুপিয়ে উঠল জয়। ওর মা ওর স্কুলের ড্রেস আনতে গেছে, এই বলে আর কতদিন বুঝ দিয়ে রাখবো বলুন তো? কাঁদবেন না জয়, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার বোনকে যত দ্রুত সম্ভব ন্যায় বিচার পাইয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব আমরা। আন্তরিক ভঙ্গিতে কথাটা বলল রায়হান। রানুর ছোট ভাইটি ফুপিয়েই যেতে লাগল। এদিকে রায়হান সিদ্দিকী চুপচাপ বসে তার শান্ত হওয়ার অপেক্ষা করতে লাগল। সে কিছুটা শান্ত হয়ে এলেই আবার জিজ্ঞাসাবাদ শুরু করবে। দেখতে দেখতে একটা সময় জয়ের কান্না ধরে এলো। কাঁদতে কাঁদতে একটা সময় পরে মানুষ নিজে থেকেই শান্ত হয়ে যায়, তাই হলো জয়ের ক্ষেত্রেও। আচ্ছা জয়, আপনাকে কি কিছু প্রশ্ন করতে পারি এখন? কোমল স্বরে প্রশ্ন করার অনুমতি চেয়ে বলল রায়হান। অবশ্য আপনি যদি এখন কথা বলার মতো অবস্থায় না থাকেন আমরা তাহলে পরেও কথা বলতে পারি। কোনো সমস্যা নেই স্যার, আপনি প্রশ্ন করুন। ঠিক আছে। রায়হান খানিক কেশে গলা পরিষ্কার করে নিল। আপনার আপার মৃত্যুর পর তার এক্স হাজবেন্ড কি কোনো যোগাযোগ করেছিলেন? জি না স্যার। সৌরভ তরফদারের ব্যাপারে কথা শুনতেই মুখ শক্ত হয়ে গেল রেহনুমা আক্তার রানুর ভাইয়ের। কন্ডোলেন্স দিতেও না? না স্যার। এই ঘটনার আগে কি কোনো রকম যোগাযোগ হয়েছিল ওনার পক্ষ থেকে? এবারেও না বোধক উত্তর এলো জয়ের কাছ থেকে। আচ্ছা, আপনার কি মনে হয় এই ঘটনার পেছনে তরফদার সাহেবের হাত থাকতে পারে? থাকতে পারে স্যার, চিবিয়ে চিবিয়ে বলল জয়। ওই জানোয়ারের বাচ্চাটার পক্ষে কোনো কিছুই অসম্ভব না। তাকে ছাড়া আর কাউকে সন্দেহ হয় আপনার? জি না স্যার। একটু ভেবে বলুন। রায়হান বলল। এমন কেউ যার রানুর ওপর রাগ ছিল কিংবা সম্পর্ক খারাপ ছিল কোনো কারণে? কয়েক মুহূর্ত ভাবল জয়, এরপর মাথা নেড়ে বলল, আমার জানা মতে এরকম কেউই নেই। আর তাছাড়া আপা খুব বেশি মানুষের সাথে মিশতও না। অল্প যে কয়জনের সাথেই মিশত তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার মতো কিছু হয়েছে বলে শুনিনি। আপনাদের আত্মীয় স্বজনদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? ভালোই। একটু ভেবে বলুন। রায়হান আবার জানতে চাইল, আত্মীয় স্বজনদের মধ্যে কারো সঙ্গে আপনাদের কারো শত্রু ভাবাপন্ন সম্পর্ক ছিল বা আছে? কিংবা আপনাদের কোনো আত্মীয়ের যে কোনো কারণে আপনাদের পরিবারের কারো উপরে ক্ষোভ? আমি ভেবেই বলছি স্যার, আমাদের কোনো আত্মীয় স্বজনদের সঙ্গে আমাদের কোনো রকম খারাপ সম্পর্ক কখনোই ছিল না, এখনও নেই। জয় জোর দিয়ে বলল। এমন কি হতে পারে যে আপনাদের বাবা মায়ের ওপরে হয়তো আপনাদের কোনো আত্মীয়ের কোনো ধরনের আক্রোশ ছিল, যার শোধ সে বা তারা আপনাদের ওপরে তোলার চেষ্টা করতে পারে? জয় আগের মতোই জোর দিয়ে বলল, একদমই না স্যার। বাবা আর মা দুজনই আমাদের সব আত্মীয় স্বজনদের সাথে যথেষ্ট সুসম্পর্ক বজায় রাখতেন। শুধু তাই না, আত্মীয়দের মধ্যে কারো যে কোনো সমস্যায় কিংবা বিপদে আপদে সবার আগে বাবাই এগিয়ে যেতেন। তাহলে কেন তাদের ওপরে কারো এমন আক্রোশ থাকবে যে তাদের অনুপস্থিতিতে তাদের এই আক্রোশের শোধ আমার বা আপার ওপরে তুলবে? বুঝতে পেরেছি। গম্ভীর ভঙ্গিতে মাথা দোলাল রায়হান সিদ্দিকী। আচ্ছা, ওই অনলাইন শপটাতে আপনার আপা চাকরি নিয়েছিলেন, খুব বেশি দিন তো হয়নি না? না স্যার, মাত্র 4 মাসের মতো হয়েছিল। অফিস কেমন যাচ্ছিল তার? বেশ ভালো। চাকরিটা খুব এনজয় করছিল আপা। প্রতিদিন হাসি মুখে অফিসে যেত, আর সন্ধ্যায় অফিস থেকে ফিরতেও হাসি মুখ নিয়েই। এরই মধ্যে জিজ্ঞাসাবাদ কক্ষের দরজায় উকি দিল বাদল। হাতের ইশারায় রায়হান সিদ্দিকী তাকে ভেতরে চলে আসতে বলল। বাদল ভেতরে প্রবেশ করে লম্বা লম্বা পা ফেলে বাপ্পাদিত্যর পাশে এসে দাঁড়াল। অফিসে কারোর সঙ্গে কোনো ঝামেলা? রায়হান আবার প্রশ্ন করল জয়কে। প্রশ্নই আসে না স্যার। জয় খুব দ্রুত ডানে বাঁয়ে মাথা নাড়াল। আপার
6 মাস আগে তরফদার ভিলা ছেড়ে আসার পর থেকে সবকিছু আমার সাথে শেয়ার করত। এমনকি প্রতিদিন অফিস থেকে ফিরে অফিসে কি হয়েছে না হয়েছে তাও বলতো। তার মুখে আমি তার কলিগদের প্রশংসা ছাড়া আর কিছুই শুনিনি কখনো। রায়হান ডান হাতের তালু থুতনিতে ঘষতে ঘষতে কিছু একটা ভাবল। তারপর বলল, আচ্ছা জয়, একটু আগে আপনি বললেন যে রানুর দেনমোহরের টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রাখা আছে। কারণটা কি? রানুর কি নিজের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না? জয়ের পকেটে ভাইব্রেশন মোডে থাকা মোবাইল ফোনটা বিপ বিপ করে উঠতেই সে পকেটে হাত ঢুকিয়ে কলটা কেটে দিল। এরপর বলল, জি না স্যার, আসলে আগে তো আপার কোনো ইনকাম ছিল না। দুলাভাইয়ের সাথে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল। টাকা পয়সার দরকার হলে ওই অ্যাকাউন্ট থেকে নিয়েই খরচ করত আপা। দুলাভাইয়ের সাথে ডিভোর্স হওয়ার পর আপা তার দেনমোহর সহ সব টাকা পয়সা আমার কাছে দিয়ে বলেছিলেন যে টাকাগুলো যেন আপাতত আমার অ্যাকাউন্টে রেখে দিই, পরে সে নিজের অ্যাকাউন্ট খুলে সেখানে রাখবে। নানান ব্যস্ততায় আপার আর অ্যাকাউন্ট খোলা হয়ে উঠেছিল না, আর খোলা হবেও না। শেষ কথাটা বলতে গিয়ে গলাটা কেঁপে উঠল জয়ের। আরও গম্ভীর হয়ে উঠল রায়হানের মুখমণ্ডল। বেশ কিছুক্ষণ কেটে গেল পিনপতন নীরবতার মধ্য দিয়ে। এর মধ্যেই আরেকবার বিপ বিপ করে উঠল জয়ের মোবাইল ফোন। সেটা পকেট থেকে বের করে স্ক্রিনের দিকে একবার তাকিয়ে আবার রায়হানের দিকে তাকালো জয়। অবশেষে নীরবতা ভেঙে রায়হান বলল, ঠিক আছে জয়, আপনি আজকের মতো আসুন তবে। বাসা থেকে আপনার খালা কল দিচ্ছেন হয়তো আপনার ভাগ্নির জন্য। জি স্যার, জবাবে বলল জয়। ভাগ্নিটা মনে হয় কান্নাকাটি করছে, এই কারণেই খালা কল করছেন বারবার। আপনি যান তাহলে, আমাদের ফার্দার কোনো ইনফরমেশনের দরকার হলে আবার যোগাযোগ করব আপনার সঙ্গে। ঠিক আছে স্যার। হাসনাত আহমেদ জয় চেয়ার ছেড়ে উঠে ঘুরে দাঁড়িয়ে ইন্টারোগেশন রুমের দরজার দিকে হাঁটতে লাগল। তার গমনপথের দিকে একদৃষ্টে চেয়ে রইল রায়হান। জয় দরজা দিয়ে বেরিয়ে যাবার পর লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে সে বিড়বিড় করে বলল, কতগুলো লাইফলেস মানুষের ছেলে ধরা পিটিয়ে হিরো হয়ে যাওয়ার উন্মাদনা শুধু একটা মানুষের প্রাণই কেড়ে নেয়নি, একজন ভাইয়ের কাছ থেকে তার বোন এবং একটা শিশুর কাছ থেকে তার মাকেও কেড়ে নিয়েছে। কথাটা বলে পেছনে দাঁড়ানো বাদলের দিকে সে তাকালো। তারপর বলো বাদল, কি খবর? স্যার, খবর খুব একটা ভালো না। বাদল মুখ কালো করে বলল, ক্লোরোফর্মের শিশিটা থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। পাওয়া যাবে এমনটা আমি আশাও করিনি বাদল। এবার বাপ্পাদিত্যর দিকে তাকালো রায়হান। বাপ্পাদিত্য? জি স্যার। সবুজ যাদের সঙ্গে বসে নেশা করত তাদের মধ্যে দু একজনের সঙ্গে তো তোমার কথা হয়েছিল, তাই না? জি স্যার। ওদের সাথে আবারও যোগাযোগ করো। দেখো সবুজ ওই রাতে ওদের ওখান থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল তা জানতে পারো কিনা। ওকে স্যার। অফিস রুমের দরজাটা ভেজিয়ে দিয়ে নিজের চেয়ারে এসে বসল রায়হান। একটা সিগারেট ধরিয়ে গা এলিয়ে দিল চেয়ারটাতে। সিগারেটের লম্বা একটা টান দিয়ে ধোয়ার রিং ছাড়তে লাগল সে। ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে নিজের অফিস রুমে আসার পথে রাহাতের সঙ্গে দেখা হয়েছে তার। কেনাকাটা.com-এর অফিস থেকে তখন মাত্রই ফিরেছিল রাহাত। সেখান থেকে তদন্তে কাজে আসার মতো কোনো তথ্য সে পায়নি বলে জানিয়েছে রায়হানকে। অফিসের কারো সঙ্গেই রানুর কোনো রকম ঝামেলা ছিল না তাহলে? জানতে চেয়েছিল রায়হান। না স্যার, উত্তরে রাহাত বলেছিল, আমি প্রত্যেক এমপ্লয়ির সঙ্গে আলাদা আলাদা করে কথা বলে ক্রস চেক করেছি স্যার। এমনকি অফিসের দুজন পিয়নের হাতে টাকা গুঁজে দিয়েও চেষ্টা করেছি এমন কিছু বের করে আনার যা হয়তো অন্যরা লুকাচ্ছে, কিন্তু সেরকম কিছুই বের করে আনা যায়নি স্যার। এরপর রাহাতকে বিদায় দিয়ে নিজের অফিস রুমে চলে এসেছে রায়হান। রায়হানের সিগারেটটা যখন প্রায় শেষের পথে, তখনই পকেটে থাকা তার মোবাইল ফোনটা বেজে উঠল। চেয়ারে হেলান দেওয়া অবস্থা থেকে সোজা হয়ে বসে টেবিলের ওপরে রাখা অ্যাশট্রেতে সিগারেটটা নিভিয়ে রাখল সে। তারপর পকেট থেকে মোবাইল ফোনটা বের করে দেখল সাজ্জাদ কল করেছে। কে জানে বাদল আর রাহাতের মতো সেও বিরক্ত হস্তে ফিরছে কিনা। বলো সাজ্জাদ, কি খবর? কলটা ধরল রায়হান। স্যার। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলো সাজ্জাদের উত্তেজিত কণ্ঠস্বর। খবর তো সাংঘাতিক স্যার। কপাল কুঁচকে গেল রায়হান সিদ্দিকীর। কি হয়েছে? স্যার, আপনি যেরকম এবড়ো থেবড়ো ইটের কথা বলেছিলেন, হড়বড় করে সাজ্জাদ বলে যেতে লাগল।
ফ্রগম্যানের এই দলটা সেরকম একটা ইট খুঁজে পেয়েছে পানির নিচে। সেই ইটের জায়গায় জায়গায় খুবলে আসা চামড়া আর মাংস লেগে আছে স্যার। এমনকি রক্তের দাগও পুরোপুরি ধুয়ে যায়নি ইটটার গা থেকে, বরং কিছুটা চাপচাপ রক্ত এখনও লেগে আছে। তাই নাকি? জি স্যার, শুধু তাই না, পানির নিচে যেখানে এই ইটটা পাওয়া গেছে তার থেকে 2-2.5 গজের মতো দূরে একটা মোবাইল ফোনও পাওয়া গেছে স্যার। বলো কি? ঠিকই বলছি স্যার, নোকিয়া 2600 মডেলের একটা ফোন, সাজ্জাদ বলে যাচ্ছে। ফোনটার ভেতরে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে, অন হচ্ছে না। কিন্তু স্যার, ফোনটার ভেতরে একটা সিম কার্ড পাওয়া গেছে। সেই সিম কার্ডটা আমি আমার ফোনে ঢুকিয়ে দেখলাম স্যার, এখনও সচল আছে। দুর্দান্ত! চোখজোড়া চকচক করে উঠল এসি রায়হান সিদ্দিকীর। তার মানে বেশি সময় হয়নি ফোনটা পানির নিচে ছিল। খুব বেশি হলেও 36 থেকে 48 ঘন্টা কিংবা তার কিছুটা আগে বা পরে ফোনটা পানিতে পড়েছিল, অথবা ফেলা হয়েছিল। জি স্যার, ফোনের ওপাশ থেকে সায় জানালো সাজ্জাদ। আর কি কিছু পাওয়া গেছে? জি না স্যার। ধীরে ধীরে মাথা দোলালো রায়হান। এক কাজ করো সাজ্জাদ, মার্ডার ওয়েপন আর মোবাইল ফোনটার প্রত্যেকটা অ্যাঙ্গেলের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর তোমরা আরও কিছুক্ষণ দেখো পানির নিচে আর কিছু পাওয়া যায় কিনা। যদি পাওয়া না যায় তাহলে আর দেরি না করে প্রথমে মার্ডার ওয়েপনটাকে সরাসরি ফরেন্সিক টেস্টের জন্য নিয়ে যাও। এরপর সিম কার্ড সহ ফোনটা নিয়ে চলে যাও আমাদের টেক টিমের কাছে। দেখো ওরা কিছু বের করতে পারে কিনা ফোন বা সিম কার্ড থেকে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রায়হান লাইন কেটে দিয়ে ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপের ছবিগুলো আসার অপেক্ষা করতে লাগল। অপেক্ষা করতে করতে মেসেঞ্জারে ঢুকল সে। ঢুকেই জিভ কাটল। ফারিয়া তার মেসেজের উত্তরে আরেকটা মেসেজ পাঠিয়েছিল আরও প্রায় 4 ঘন্টা আগে, অর্থাৎ তারা যখন সানফ্লাওয়ার স্কুল থেকে বেরিয়ে বাড্ডা থানায় গিয়েছিল তখন। এতক্ষণে দৌড়াদৌড়িতে সে মেসেজ আর দেখাই হয়নি। ফারিয়ার মেসেজটা খুলল রায়হান। কোন কেসের ইনভেস্টিগেশনে? সানফ্লাওয়ার স্কুলের সেই গণপিটুনির কেসটা। ফারিয়ার মেসেজের প্রত্যুত্তরে পাঠালো রায়হান। পরের মেসেজেই লিখল, এক্সট্রিমলি সরি বাবু, দেরি হয়ে গেল রিপ্লাই দিতে। ফারিয়া অনলাইনেই ছিল। জবাবে লিখল, আরে ধুর, এটার জন্য আবার সরি হওয়ার কি আছে? আমি বুঝতে পারছিলাম যে তুমি কোনো কেস নিয়ে দৌড়ের উপর আছো, তাই হয়তো মেসেজ চেক করার সময়ও পাচ্ছ না। পুলিশের চাকরিতে এমনটা হবেই, ব্যাপার না। মৃদু হাসল রায়হান। লিখল, খাওয়া দাওয়া করেছ দুপুরে? হ্যাঁ। তুমি খেয়েছ নাকি কেস ইনভেস্টিগেট করতে করতে খাওয়ার কথাও ভুলেই গিয়েছ? রায়হানের মনে পড়ল এখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতে করতে তার তো বটেই, তার টিমের কারুরই দুপুরে খাওয়া দাওয়া করা হয়ে ওঠেনি। তবুও মিথ্যে বলল সে। হ্যাঁ, খেয়েছি তো। কোথায় খেলে? হেডকোয়ার্টারের ক্যান্টিনেই। কি দিয়ে? মুরগির মাংস আর ডাল। আরও একটা মিথ্যে কথা লিখল রায়হান। গুড। কি করো? এই তো, টাইপ করতে লাগলো রায়হান। তোমার সঙ্গে কথা বলছি, আর এক জুনিয়র অফিসার কিছু ছবি পাঠাবে, তার জন্য ওয়েট করছি। রায়হান প্রত্যুত্তরটা লিখতে লিখতেই হোয়াটসঅ্যাপে চলে এলো সাজ্জাদের পাঠানো ছবিগুলো। ফারিয়াকে তার আগের মেসেজের প্রত্যুত্তর সংবলিত মেসেজটা পাঠিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকে সাজ্জাদের মেসেজ খুলল সে। এক এক করে দেখতে লাগলো সাজ্জাদের পাঠানো ছবিগুলো। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।